আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছো নিশ্চয়। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আবার তোমাদের সঙ্গে নেকলেস গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। নিশ্চয় তোমাদের প্রথম পর্বের কথা কাহিনী মনে আছে। তো শুধু পরীক্ষার জন্য এদিকে মনে রাখলেই চলবে না, এটি জীবনের বাস্তবতার সঙ্গে জীবনের সঙ্গে যেন এটির কোনো শিক্ষা আমরা অর্জন করতে পারি, সেদিকে যদি তোমরা মনোনিবেশ করো তাহলে এটি কাজে দিবে। পরীক্ষার জন্য যেমন দিবে, জীবনের জন্য তেমনি দিবে। এই প্রসঙ্গে একটি গল্পের কথা মনে পড়লো। আমি আমার বৈশিষ্ট্য দেখেছো তোমরা, হয়তো মাঝে মাঝে বাংলা স্যার হিসেবে তোমাদেরকে গল্পের মাধ্যমে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলে ফেলি। আমাদের দেশে ছাগলনাইয়া নামে একটি উপজেলা আছে। সেখানে এক লোক শুধু ইন্ডিয়ার সঙ্গে কালোবাজারি করে, বর্ডার দিয়ে ইন্ডিয়া থেকে অবৈধ মালপত্র নিয়ে আসে আর বাংলাদেশে বিক্রি করে। বাংলাদেশ থেকে জিনিসপত্র নিয়ে সেখানে অবৈধভাবে প্রবেশ করে, যেটাকে আমরা ব্ল্যাক বলি, স্মাগলিং বলি, সেটা করে। তো তার এক বন্ধু তাকে বলছে যে তুই যে কাজটা করিস এই পেশাটা ভালো নয়, এটি পরিত্যাগ করতে হবে, পেশা হিসেবে অন্য কিছু বেছে নি। তখন সে বলছে কেন? তার বন্ধু বলছে যে তুই এই পেশায় কোনোদিন যদি ধরা পড়িস, কোনোদিন ধরা খাস, তাহলে তোর এর জন্য যে শাস্তি হবে, সারা জীবন তোকে জেলে ঘানি টানতে হবে। তো সেই স্মাগলার তার বন্ধুকে উত্তর দিচ্ছে যে আরে আমি কোনোদিন ধরা পড়বো না, ধরা খাবো না। তার কারণ হলো যে বিডিআর যখন আমাকে ধরার জন্য তাড়া করে, তখন আমি দৌড়াই আমার জীবনের দৌড়, আর বিডিআর দৌড়ায় তার চাকরির দৌড়। তো জীবনের দৌড় আর চাকরির দৌড় কখনোই এক হবে না। সুতরাং বিডিআর আমাকে ধরতেই পারবে না, কারণ সে দৌড়ায় তার চাকরির দৌড় আর আমি দৌড়াই আমার জীবনের দৌড়। তো এই গল্পটি আমার তোমাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো এই নেকলেস গল্প থেকে যে শিক্ষা, সেটি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, আমাদের জীবনের জন্য নেই, তাহলে আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষা লাভ করবো। আমাদের জীবন সুন্দর হবে, সুখময় হবে। যেমনটি মাতিলদার হয়েছিল তেমনটি আর কারো হবে না। কারণ বহু আগে আমরা যখন এইচএসসির ছাত্র ছিলাম তোমাদের মতো, তখন একটি গল্প ছিল এরকম, সুখী কে? তার উত্তর ছিল যে যার যতটুকু আছে সেই নিয়ে যে সুখী, সেই হলো প্রকৃতি সুখী। তো গত পর্বতে আমরা দেখেছিলাম সেই মাতিলদা তার বান্ধবী ফরেস্টিয়ারের কাছ থেকে ধার করে আনা গহনাটা কোথায় যেন হারিয়ে ফেলেছে। ইতিমধ্যে আজকের পর্ব সেখান থেকে শুরু। ইতিমধ্যে 7 দিন অতিবাহিত হয়ে গেছে। তারা চিন্তা করে ওই গহনা পাওয়ার আশা ছেড়ে দিয়েছে এবং তারা প্রতিজ্ঞা করেছে যে এই গহনা আমরা আমাদের বান্ধবীর কাছে যেভাবেই হোক ফেরত দিব, তার কাছে আমরা ছোট হব না, ফেরত দেব। তখন তারা বুদ্ধি আঁকলো কি, যে এই গহনাটা যে বক্সের মধ্যে করে নিয়ে এসেছিল, সেই বক্সের গায়ে যে ঠিকানা ছিল স্বর্ণকারের, সেই স্বর্ণকারের কাছে চলে গেল। স্বর্ণকারকে গিয়ে বললো যে ভাই তুমি যে গহনাটা দিয়েছিলা এরূপ আরেকটা গহনা দাও। স্বর্ণকার দেখে বললো দুঃখিত, আমি শুধু বক্সটা দিয়েছিলাম, গহনা আমার কাছ থেকে তারা নেয়নি, গহনা অন্য কোনো কাছ থেকে নিয়েছে, শুধু আমি বক্সটা দিয়েছি। তারা হতাশ হয়, তখন তাদের স্মৃতির উপরে নির্ভর করে এ দোকান সে দোকান ঘুরতে থাকে। শেষ পর্যন্ত তারা ঠিক অনুরূপ একটি গহনা পায়। কিন্তু তোমরা নিশ্চয় বলে লক্ষ্য করেছ, আমি কিছু গাণিতিক ফিগার 40,000, 36,000, 34,000 এগুলো লিখে রেখেছি। তার কারণ হলো তারা যে গহনাটা পায়, সেই গহনার দোকানদারের কাছে দাম জিজ্ঞেস করলে তারা বলে এর দাম, যেহেতু হীরা, এর দাম হলো 40,000 ফ্র্যাঙ্ক। 40,000 ফ্রাঁটা হলো ফ্রান্সের মুদ্রার একক। আমাদের যেমন টাকা, ফ্রান্সের তেমনি ফ্রাঁক। তো 40,000 ফ্রাঁক সেই গহনার দাম। এবং দোকানদার তাদেরকে বললো সত্যি যদি আপনারা এটা ক্রয় করেন তাহলে এর দাম নিব 36,000 ফ্রাঁক। এবং আরো একটি সুবিধা তাদেরকে দেওয়া হলো যে 36-এর পরিবর্তে 34,000 ফ্রাঁক তোমাদেরকে দেওয়া হবে যদি এটা তোমরা ফেব্রুয়ারির মধ্যে ফেরত দিতে পারো। এই চলতি মাস ফেব্রুয়ারির মধ্যে যদি ফেরত দিতে পারো, তোমাদের সেই গহনা ফিরে পাও। আর আমার এই গহনাটাকে তোমরা যদি ফেরত দাও, তাহলে তোমাদেরকে 34,000 ফ্রাঁকই এটা আমি দিব। তাহলে তোমাদের লস হবে 2,000 ফ্রাঁক।
এই কন্ডিশনে তারা নিয়ে চলে আসলো সেই গহনাটা, নিয়ে এসে তার সেই বান্ধবীকে ফেরত দিয়ে দিল। কিন্তু দুঃখজনক যেটি সেটি হলো এই মাতিলদার স্বামী মর্সিয়ে লুইসেলের বাবা যখন ইন্তেকাল করে তখন তাদের কাছে 18,000 ফ্রাঁ ছিল, কিন্তু গহনার দাম 36,000 ফ্রাঁ। ফেব্রুয়ারি মাসে তারা খুঁজে পাবে না, তাই তাদেরকে 36,000 ফ্রাঁ দিতে হবে। তো আরো 36,000 ফ্রাঁ তাদেরকে সংগ্রহ করতে হবে। তাই তারা তাদের লাইফ স্টাইল, তাদের জীবন যাপন পদ্ধতি প্রণালী চেঞ্জ করে ফেলল। তারা বাসা চেঞ্জ করলো, কাজের মেয়েকে বাদ দিয়ে দিল। সেই মাতিলদা নিজেই কাজ করে, বাসন মাজে, নোংরা কাপড় চোপড় পরিষ্কার করে, ময়লা ফেলতে যায়, বাজারে হেঁটে হেঁটে বাজার করতে যায়। এমনি করে তাদের দুঃখে দিন পার হয়। 10 বছর ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। 10 বছরে মাতিলদার চেহারা পূর্বের মতো নাই। যে মাতিলদার চেহারা ছিল টকবগে সুন্দরী, সেইটা নাই এখন। দেখতে তাকে বয়স্কা বলে মনে হয়, তাকে আর দেখলে চিনা যায় না, এরকম অবস্থা হয়। কিন্তু 10 বছরে তারা সেই ঋণ পরিশোধ করতে পেরেছে বলে আত্মতুষ্টিতে ভোগে। কিছুতে তারা আত্মতুষ্টি নিজেরা অর্জন করে যে হ্যাঁ, আমরা এখন ঋণ মুক্ত হয়েছি। তাই 10 বছর পর তারা এক রবিবারে একটু ভ্রমণে বের হয়। এক পার্কে তারা ভ্রমণে গেছে স্বামী স্ত্রী। গিয়ে তারা দেখে যে আরেকটা অত্যন্ত সুন্দরী নারী বেশভূষা, তার সে তার এক সন্তান সহ ঘুরছে। দূর থেকে তাকে চিনা চিনা মনে হয়। কাছে গিয়ে দেখে তার সেই বান্ধবী ফরেস্টিয়ার, তার ডাক নাম ছিল জেনি। তো এই মাতিলদা তাকে পূর্বের সেই তার বান্ধবী, তার বাল্যকালের নাম ধরে ডাকে, এই মাতিলদা, এই জেনি। জেনি চমকে ওঠে, তাকে দেখে যে একটি মেয়ে, একটি বয়স্ক মহিলা, তার সেই সাবেক নাম, যে নাম কেউ ব্যবহার করে না তার ঘনিষ্ঠজন ছাড়া, এই নাম জেনি বলে তাকে ডাকছে। তো সে তাকে বলে যে দুঃখিত, আমি তো তোমাকে চিনতে পারলাম না। সে ফরেস্টিয়ার তার বান্ধবীকে বলছে, কিন্তু বান্ধবী বলছে যে তুমি আমাকে চিনতে পারলে না, আমি তোমার সেই বান্ধবী মাতিলদা। তখন সে সঙ্গে সঙ্গে বলছে, ও তুমি, তোমাকে, তোমার চেহারা এরকম হয়ে গেছে কেন? তোমাকে দেখতে ও বয়স্কা মহিলার মতো মনে হচ্ছে। তখন সে বলে যে এর জন্য তুমিই দায়ী। সে আরো খানিকটা অবাক হয়ে যায়, দিয়ে বলে যে এর জন্য আমি দায়ী মানে বুঝলাম না, খুলে বল। তখন সে বলে যে প্রকৃত ঘটনা এই, তোমার কাছ থেকে যে ঋণ করে নিয়ে এসেছিলাম হীরার হারটি, যে নেকলেসটি নিয়ে এসেছিলাম, এই নেকলেসই হলো মূল কাহিনীর কেন্দ্রবিন্দুতে, সেটি আমরা হারিয়ে ফেলেছিলাম। তো তোমার কাছে ছোট হব না বলে আমরা বহু ধার দেনা করে অনুরূপ একটি নেকলেস কিনে তোমাকে ফেরত দিয়েছি, তোমার মাল তোমাকে ফেরত দিয়েছি। আর এই খেসারত দিতে গিয়ে 10টি বছর কেটেছে। সেই ঋণ শোধ করতে গিয়ে আমাদের জীবন যাপন পদ্ধতি অনেক নিচু মানের হয়েছিল, যার প্রেক্ষিতে আমার শরীরের আজকের এই অবস্থা। সঙ্গে সঙ্গে তার বান্ধবী ফরেস্টিয়ার ওরফে জেনি সেই মাতিলদাকে জড়িয়ে ধরে বলে, হায় হায়, কি করেছো তুমি? আমার এই নেকলেসটার প্রকৃত দাম ছিল 500 ফ্রাঁ। এটি ছিল নকল। দেখতে সে হীরের মতো, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল নকল। কিন্তু ততক্ষণে তার তো সব শেষ, আর তার সেই রূপ যৌবন ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। তার জীবনের যা হওয়ার তা তো হয়েই গেছে। এখানেই এই গল্পের সমাপ্তি। তো নিশ্চয় তোমরা অনুভব করতে পারছো যে এই কাহিনীটির শুরু থেকে শেষ পর্যন্ত যে কাহিনীর ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আমাদেরই প্রতিবেশী, আমাদেরই পার্শ্বের কোনো উচ্চাভিলাষীর কোনো কাহিনীকে স্মরণ করিয়ে দেয়। এমনি অনেক ঘটনা তোমাদের ধারে কাছে, তোমাদের পড়োশিকে পাতা তোমরা, যে সেই রকম নেকলেস না হলেও ছোটখাটো কোনো আংটি, কোনো জামা, কোনো কিছু পরে কারো বিয়েতে, কারো কোনো অনুষ্ঠানে গিয়ে হারিয়ে ফেলে। তখন তারা দুশ্চিন্তায় পড়ে, তখন তাদেরকে অনেক খেসারত দিতে হয়।
এই থেকে আমাদেরকে যে শিক্ষা নিতে হবে সেটি হলো যে অন্যের ধার করা কিছু দিয়ে নিজেকে সজ্জিত করার প্রত্যাশা না করে নিজের যা আছে, নিজের যে সম্পদ আছে তাই দিয়ে নিজেকে সজ্জিত করতে হবে এবং সেখানেই আমাদের সুখ আনন্দ খুঁজে পেতে হবে। তো যাই, যেটা বলেছিলাম যে প্রকৃত সুখী কে? যার যতটুকু আছে সেই নিয়ে যে সুখী, সেই হলো প্রকৃত সুখী। এই গল্পের ভিতরে যতটুকু তোমাদের বহু নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া দরকার সেটি হলো সেই নেকলেসটির দাম চেয়েছিল 40,000 ফ্রাঙ্ক এবং তারা সেটি 36,000 ফ্রাঙ্কে শেষ পর্যন্ত দাম মিটিয়েছিল এবং তারা তাদেরকে একটি সুবিধা দিয়েছিল যে যদি ফেব্রুয়ারির মধ্যে সেটা ফেরত দিতে পারে তাহলে তাদের কাছ থেকে 34,000 ফ্রাঙ্ক নেওয়া হবে। আর তার স্বামী মর্সেল লুইসেলের বাবা মারা যাওয়ার সময় যে টাকা তাদের কাছে ছিল সেটির পরিমাণ ছিল 18,000। এই ঘটনার শুরুতে যে এই ঘটনার নায়িকা মাদাম লুইসেল ওরফে মাতিলদা, তার নখের রং কেমন ছিল? তোমাদের বইটা আছে, তার নখের রং ছিল গোলাপি, অর্থাৎ অত্যন্ত সুন্দর তার নখের রং ছিল, যেটি পরবর্তীতে সে আর ধরে রাখতে পারেনি। কত বছর লেগেছিল তাদের এই ঋণ শোধ করতে? আমরা উত্তরে বলবো 10 বছর। তারা ফ্রেশনেসের জন্য পার্কে ঘুরতে গিয়েছিল যে দিনটিতে, সেই দিনটি ছিল কি বার? দিনটি হলো রবিবার। পুরুষটি আর তার বান্ধবীর ডাকনাম কি ছিল? জেনি। এবং জেনি যে তথ্যটি প্রকাশ করেছিল সেটি হলো এই নেকলেসটির প্রকৃত দাম 500 ফ্রাঙ্ক। তো ঠিক আছে, এই প্রবন্ধ থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তোমরা আমার মোবাইল নাম্বারে ফোন করে জেনে নিতে পারবা। পরবর্তীতে আমি হাজির হব অন্য কোনো দিনে, অন্য কোনো অধ্যায় নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনেই চলবে। আল্লাহ হাফেজ।